বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকে শিক্ষা এবং কর্মজীবন নিয়ে আমি অনুষ্ঠান বানাইলেও আজকে আমি হাজির হয়েছি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে। সে আমার প্রাক্তন ছাত্র, কিন্তু অত প্রাক্তন না, কারণ হলো সে এখনও লেখাপড়ার মাঝে আছে এবং সে এখনও কর্মজীবনে প্রবেশ করে নাই। কাছাকাছি তাকে নিয়ে শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠান বানানো যাচ্ছে না, কিন্তু তাকে নিয়ে বিশেষ একটা পর্ব আমি বানিয়েছি। তার কাছ থেকে বিশেষ কিছু জিনিস জানার চেষ্টা করব, যে যেটা আর কি আমার বর্তমান ছাত্রছাত্রী যারা আছে তাদেরও কাজে লাগবে, এবং ছাত্রছাত্রীর যে অনেক গার্ডিয়ান আছে যারা আর কি তাদের ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাতে চায় বা স্বপ্ন দেখে, তার কাছ থেকে আমরা সেগুলো কিছু জানার চেষ্টা করবো। আগে তার পরিচয়টা আমরা জানবো। পরিচয়টা বলো। আমি হচ্ছে শাকিল মিয়া, আমার বাসা হচ্ছে হারিয়াবাড়ি পশ্চিমপাড়া। তো আমি এখন অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে, প্রথম সেমিস্টার। তো আচ্ছা, আমি বলে দিচ্ছি, তার নাম শাকিল মিয়া। সে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি গ্রামে তার জন্ম। সে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 2018 সালে 2020 সালে সে শাকিল ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি গ্রামে তার জন্ম, এবং সে মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 2020 সালে এসএসসি পাস করে। এরপরে সে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় আমাদের ইসলামপুর সরকারি কলেজে। 2022 সালে এসএসসি পাস করে। এসএসসি পাস করার পরে সে 22-23 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়, এবং বাংলাদেশে সে আমাদের ব্যবসায় শিক্ষা শাখার যতগুলা জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়া যায়, যতগুলা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, সবগুলাতে ভর্তি পরীক্ষা দিয়ে সে সবগুলাতে চান্স প্রাপ্ত। অর্থাৎ সব জায়গায় চান্স পাইছে। তুমি সব জায়গায় চান্স পাইছো না? সব জায়গায় চান্স পাইছে। সব জায়গায় চান্স পাওয়ার পরে সে আমার সাথে পরামর্শ করলো, স্যার আমি তো সব জায়গায় চান্স পাইছি, আমিও শুনছি যে সব জায়গায় চান্স পাইছে, তো আমি এখন কোথায় ভর্তি হতে পারি? পরে আমি পরামর্শ দিলাম যে না, তোমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের বেশিরভাগ ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে আমাদের ব্যবসায় শিক্ষা শাখা যারা পড়াশোনা করে, যেহেতু আমাদের ব্যবসায় শিক্ষা শাখা থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কোনো সুযোগ নাই, সো তাদের প্রথম স্বপ্নই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। পরে আমি তাকে পরামর্শ দিয়েছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, সে অ্যাকাউন্টিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বর্তমানে 3rd ইয়ার আছে। তা আমি আজকে তার সাথে আলোচনা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনাটা কেমন। আমরা হয়তো অনেকেই জানি, যারা জানি তারা ভালো, আর যারা জানি না যে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বা ঢাকা বোর্ডের বা যে কোনো বোর্ডের আন্ডারে যে পড়াশোনা, এই পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু এক না। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কিভাবে হয়, পড়াশোনা কিভাবে হয়, বা পরীক্ষা পদ্ধতি কেমন, পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হয়, রেজাল্ট কিভাবে দেওয়া হয়, সেই সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করবো শাকিলের সাথে। তখন শাকিলের কাছে আমি জানতে চাবো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে পরীক্ষাটা, মানে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষার পদ্ধতিটা তুমি একটু বলো, ভালো করে বলো। তো আমি শুরু থেকে ভর্তির প্রক্রিয়াটা বলো, শুরু থেকে বলবা। যে ভর্তি হওয়ার জন্য প্রথমে ওখান থেকে একটা সার্কুলার দেয়, তো ওখান থেকে সার্কুলারটা দেখে নিলে বেশি ভালো হয়। তো ভর্তি হওয়ার জন্য প্রথমে অ্যাপ্লাই করতে হয়। তো এই অ্যাপ্লিকেশন করা লাগে পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে। আর প্রস্তুতিটা নেওয়ার জন্য সময় পাওয়া যায় 3 থেকে 3.5 মাস। তো এই আগে থেকে প্রস্তুতিটা শুরু করতে হয়। তারপরে অ্যাপ্লাই করার পরে যেদিন পরীক্ষা দিতে যাবে সেখানে তার কাছে একটা এমসিকিউ পেপার দিবে প্রথমে। সেটা সময় থাকবে হচ্ছে 45 মিনিট। আচ্ছা। তো 45 মিনিটে 60টা কোশ্চেন আনসার করা লাগবে। প্রতি সাবজেক্ট থাকবে হচ্ছে 5টা সাবজেক্ট আর কি আনসার করা লাগবে। টোটাল সাবজেক্ট থাকবে হচ্ছে 6টা। প্রতি যে 5টা সাবজেক্ট আনসার করা লাগবে, ওই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 12 করে মার্ক থাকবে। এই 5 12 60 মার্ক টোটাল আনসার করা লাগবে। মানে 5টা নাম বলো, কি নাম বলো? সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যবসায় ব্যবস্থাপনা, আর হচ্ছে ইংরেজি, বাংলা। এই 6টার মধ্যে যে কোনো 5টা না, ফাইন্যান্স অথবা মার্কেটিং, এই 2টার মধ্যে একটা দিয়ে টোটাল 5টা সাবজেক্টকে আনসার করা লাগবে। মার্ক থাকে টোটাল 60। আর হচ্ছে বাকি থাকে 50 মার্ক, বাকি থাকে 40 মার্ক। এই 40 মার্ক হচ্ছে রিটেন। প্রতিটা সাবজেক্টে, যে 5টা সাবজেক্টে আমি এমসিকিউ দাগিয়েছি, ওই 5টা সাবজেক্টেরই সেম আমাকে রিটেন দাগাতে হবে। তো প্রতি সাবজেক্টে মার্ক থাকে 8 করে, 5 8 40, ওই 40 মার্কই আনসার করতে হবে। আচ্ছা, এটা গেল রিটেন পরীক্ষা।
আচ্ছা রিটার্ন পরীক্ষা আমি বলতে চাইছিলাম যে তোমার এই যে বললা যে 5টা আনসার করতে হবে, এমসিকিউ 5টা, রিটার্নও 5টা, Written ও 5টা এই 5টার মধ্যে বাংলা ইংরেজি কনফার্ম, বাংলা ইংরেজি আর অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই 4টা দিতেই হবে। দিতেই হবে। আর ওই যে আমরা যেটা বলি 4 সাবজেক্ট, 4 সাবজেক্ট এখন সেখান থেকে সে যারা পড়ছে ফিনান্স হতে পারে, ফিনান্স অথবা আবার মার্কেটিং হতে পারে, সেটা ওটা আনসার করবে। তাহলে 5টা 12 করে 5 12 60, 5 12 60। এখন এই এমসিকিউর মধ্যে কি ভুল উত্তরের জন্য কি নাম্বার কাটা আছে কিনা? ভুল উত্তরের জন্য তো অবশ্যই নাম্বার কাটা আছে। একটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। একটা করে যদি ভুল উত্তর দেওয়া হয়, ভুল আনসার হয়, তার জন্য 0.25 করে কাটা যাবে। 25 করে কাটা যাবে। আচ্ছা 25 করে কাটা যাবে। আচ্ছা এরপরে এই লিখিত পরীক্ষা যারা হবে এইভাবেই লিখিত পরীক্ষার ওই 5টাই ইনভার্স কোনো মার্ক কাটা যাবে না, কিন্তু এই 5টা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ব্যবসায় ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, এগুলোর মধ্যে যে কোনো 5টা। মানে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা তো দিতেই হবে, আর ওই যে মার্কেটিং অথবা ফিনান্সের মধ্যে যে কোনো একটা দিতে হবে। এখানে ভুল উত্তরের জন্য কি নাম্বার কাটে? এই মানে এমসিকিউ এর জন্য কাটা আছে, কিন্তু এখানে রিটেনের জন্য কাটানো ভুল উত্তরের জন্য নাম্বার কাটা নেই। তাহলে 60 আর হলো 100 মানে 100 এর মধ্যে তো কোনো পাস মার্ক আছে কি? 100-র মধ্যে এমসিকিউ এ আমি যতটুকু জানি যে এমসিকিউ এ 40 মার্ক না পাইলে ওনারা রিটেন খাতা দেখে না। 40-এর মিনিমাম 40-এর উপরে পাইলে ওনারা ওই রিটেন খাতা 40 মার্কের মধ্যে দেখে। তো এখন শুধু পাস করলেই তো আর চান্স হয় না, এর বেশি পাওয়া লাগবে, এটা কম্পিটিশনমূলক পরীক্ষা। তাহলে ওই এমসিকিউ তো 40 না পাইলে তাহলে মোটামুটি খাতা দেখে না। আবার কি শুনছি যে ইংরেজি অংশটুকু নাকি আগে দেখে? হ্যাঁ, ইংরেজি অংশ হচ্ছে মিনিমাম 5 মার্ক পেতে হয়, 12-এর মধ্যে 5 পেতে হয়, 12-এর মধ্যে 5। এমসিকিউ 12-এর মধ্যে 5 পেতে হবে। 5 যদি না পায়, 5 না পাইলে সে তার খাতা দেখা হবে না, আর সে ফেল আর কি। আচ্ছা। আর বাকি সাবজেক্টগুলোতে যদি সে 1 পায় 2 পায়, তার ওটা কাউন্ট করা হবে, খাতা দেখা হবে, তার রেজাল্ট দেওয়া হবে। কিন্তু ইংরেজি যদি সে 5 না পায় তাহলে তো খাতা বাতিল, মানে সে ফেল আর কি। ফেল। আচ্ছা এখানে কি সাধারণ জ্ঞানে কোনো প্রশ্ন হয় না? না, অ্যাকাউন্টিং এর জন্য বা মানে ব্যবসায় শিক্ষা শাখার যে স্টুডেন্টের জন্য সাধারণ জ্ঞানের কোনো কোশ্চেন থাকে না। যদি তারা চায় যে অন্য ইউনিটে কনভার্ট করতে, তাহলে তাকে অবশ্যই ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে, যেটাকে ঘ ইউনিট বলা হয়। ওইখানে সাধারণ জ্ঞান পরীক্ষা দিবে, ইংরেজি, বাংলা এগুলা পরীক্ষা দিয়ে তাকে অন্য আইনে যেতে হবে, অথবা সায়েন্সের কোনো সাবজেক্ট, ভূগোল, এইগুলাতে যেতে পারবে। আচ্ছা, কারণ আমাদের ব্যবসায় শিক্ষা শাখা হলো সি ইউনিট। যদি কেউ এই ব্যবসায় শিক্ষা শাখাতে অন্য জায়গায় অন্য কোনো ডিপার্টমেন্টে পড়তে চায়, তাহলে তাকে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। ডি ইউনিটে কি বাংলা ইংরেজির সাথে কি? বাংলা ইংরেজির সাথে সাধারণ জ্ঞান থাকে। ওখানে কোনো অ্যাকাউন্টিং না, ওগুলা কিছু থাকবে না, শুধু বাংলা ইংরেজি সাধারণ। ওখানে নাম্বার কত, মার্কস কত? ওখানে বাংলা ইংরেজি 15 করে এমসিকিউতে, আর হচ্ছে সাধারণ জ্ঞানে আছে 30 মার্ক। তাহলে কি আর হচ্ছে 60, তাহলে 60, আর তাকে রিটেন থাকে 60। এখানেও কি সাধারণ জ্ঞানের এভাবে রিটেন আছে 40 সেখানে। হ্যাঁ, সেম, টোটাল 100 ওই 3টার মধ্যেই, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে। আচ্ছা, এখানে যদি কেউ পাস করে তাহলে সে তাহলে তো ডি ইউনিটে তো গেলে তো সে কোনো এই ব্যবসায় শিক্ষার শাখার কোনো সাবজেক্ট পাবে না। ডি ইউনিটে গেলে পাবে, সেখান থেকে চাইলেও সে সিরিয়ালে থাকে তাহলে সে কমার্সের সাবজেক্টও নিতে পারবে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে পিছনে নেওয়ার মতো এবিলিটি থাকবে, সেটা নিতে পারবে। বাংলা ইংরেজি নিতে পারবে, বাংলা ইংরেজি নিতে পারবে অবশ্যই। আচ্ছা, তারপরে সি ইউনিটে পরীক্ষা যখন দেবে তখন কি সে বাংলা ইংরেজি নিতে পারবে? সি ইউনিটে পরীক্ষা দিয়ে কখনো বাংলা ইংরেজি নেওয়া যাবে না, ওটা শুধু কমার্স রিলেটেড বিবিএ এর যে সাবজেক্টগুলো আছে ওইগুলাই নিতে পারবে, যদি সে এবিলিটি অর্জন করতে পারে। তাহলে এই সি ইউনিটে পরীক্ষা দিয়ে বাংলা ইংরেজিতে যাওয়া যাবে না। বাংলা ইংরেজি বা অন্য কোনো সাবজেক্টে যাওয়ার শুধুমাত্র সুযোগ হলো ডি ইউনিটে, ওখান থেকে দিয়ে যেতে হবে অন্য জায়গায়। আচ্ছা, এই হলো ভর্তি। তাতে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কতদিন সময় পাওয়া যায় এর জন্য? ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মোটামুটি 3 থেকে 3.5 মাস পড়ার জন্য, এডমিশনে করার জন্য সময় পাওয়া যায়। এর মধ্যে প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, এখন এই মেয়েগুলোর কি কোনো বই আছে মার্কেটে, নাকি কোচিং করতে হয়? বই অবশ্যই আছে, এখন নিজে পড়লেও সে পারবে, আর যদি কোচিং করে তাহলে ভালো, তারা গাইডলাইন দিবে, করতে পারবে। আর এইগুলোর জন্য আলাদা বই আছে, বাজারে তো বইয়ের অভাব নাই, তবে প্রায় সব বই সিমিলার। যদি সে ভালো করে পড়ে সে অবশ্যই পারবে। তো আমি আমার একটা ছোট্ট একটা হিস্ট্রি শেয়ার করি। তো আমি যখন হাই স্কুলে পড়ি, হাই স্কুল 6 থেকে 10 পর্যন্ত কখনো ওই বিশ্ববিদ্যালয়ের নাম জানতাম না যে ওইখানে পড়তে হয়। ঢাকা ইউনিভার্সিটি নামে এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে পড়ার সুযোগ হতে পারে, করতে পারি। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তখন মোটামুটি 3 মাস সময় পাওয়া যেত। তো আমি মোবাইল
কিনলাম, তখন কেনার পরে আর ওই সময় আবার করোনাও ছিল, যার ফলে একটু বেশি সময় পেয়েছিলাম। তো মোবাইল কেনার পরে আমার একটু আগ্রহ ছিল পড়ার প্রতি। এটা কি ইন্টারমিডিয়েট পাস করার পরে? ইন্টার না, এসএসসি আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই মোবাইল দিয়ে আমি যেহেতু একটু পড়ার প্রতি অ্যাট্রাকশন ছিল, তখন আমি ইউটিউবে ভিডিও দেখতাম, ইংরেজি ভিডিও দেখতাম, তারপরে বাংলা এগুলা বেশি দেখতাম, অ্যাকাউন্টিং দেখিনি ততটা। তো এইগুলা দেখার সময় দেখি ভাইরা পড়ায়, বড় ভাইরা, তো ওনারা অনেক সুন্দর করে পড়ায়, পাশ দিয়ে লেখা ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, তখন ধীরে ধীরে ভাবলাম যে ভাইরা তো অনেক সুন্দর পড়ায়, ভাইরা কোথায় পড়ায়? ইউনিভার্সিটি অফ ঢাকা। পরে দেখি কয়েকদিন পর দেখতে দেখতে ভাইরা খুব ইন্সপিরেশন, এনকারেজ করতেছে যে পড়তে হবে এখানে, সেই পড়া। তখন আমি ভাবলাম যে সামথিং লাইক হেভেন, কিছুটা স্বর্গের মতো। আচ্ছা। তো তখন থেকে অনুপ্রাণিত খুব পড়ালেখা করা শুরু করলাম। পরে আপনার কাছে প্রাইভেট পড়তে আসলাম, আসার পরে পড়ালেখা শুরু করলাম। তো আপনি তো অনেক সুন্দর পড়াচ্ছিলেন। অ্যাকাউন্টিং তখন ওইভাবে আমি ভাবতে পারিনি রিয়েলিটির সাথে, আপনার কাছে পড়ার পরে বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে কিছুটা করতে পারছি, তখন আরো মজা লাগতে শুরু করলো। তো এইভাবে স্যারের কাছে পড়তে থাকলাম। পরে একদিন স্যারকে বললাম যে ইংরেজি পড়তে চাই। পরে স্যার একটা ঠিকানা দিল, রুকন স্যার। তো এই দুই স্যারই আমার অনেক প্রিয় ছিল। রুকন স্যারের কাছে গেলাম, স্যার তো আমাকে পেয়ে অনেক খুশি। স্যারের কাছে কয়েকদিন যাওয়ার পরে, তখন করোনা থাকায় বাইরের স্টুডেন্ট গুলা যারা ঢাকার বাইরে ঢাকা পড়ে ময়মনসিংহ বা ভালো কলেজে ওরা আমার সাথে ছিল, থাকায় কম্পিটিশন করে পড়তে পারতাম। তখন স্যারের কলেজে থাকায় স্যার আমাকে একটু বেশি মোটিভেট করতো। তো তারপরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা দিত, স্যার অনেক সাহায্য করছে আমাকে। তারপরে এক সময় ইংরেজি পড়া অনেক দ্রুতই শেষ হয়ে গেল। স্যার পরে বললো যে এডমিশনের বই কিনতে পারো তুমি। তখন স্যারের কাছে তখন থেকে এডমিশনের টুকিটাকি প্রিপারেশন নিতে শুরু করি। তখন ইংরেজি প্রিপারেশনটা পাই, তখন স্যারের কাছে শেষ হয়েছিল। তারপরে স্যার এক সময় স্যার বললেও তোমার আর ইংরেজি পড়া লাগবে না, তখন শুধু অ্যাকাউন্টিংটা কন্টিনিউ করি। পরে স্যার মোটামুটি অনেক ভালো পড়িয়েছিল। তো এই তো। আর আচ্ছা, এরপরে তোমার এই কোচিং করার জন্য যে বলাবান যায়, কোচিং কি করতেই হবে তাহলে, নাকি এই বাংলা ইংরেজি বেসিক গুলা যে প্রশ্নগুলা কি বাংলা ইংরেজি বেসিক নির্ভর হয় নাকি? মানে এটা অনেক বাংলা ইংরেজির জন্য বেসিক অনেক স্ট্রং থাকা লাগে। তো এখন তো অনলাইনের এই যে আছি, তো এই সময়ে কোচিং না করলেও যদি কারো স্পৃহা থাকে যে পড়ার মতো, যে আমার কি পড়তেই হবে, তাহলে সে অবশ্যই বাসায় থেকেই পারবে। কারণ অনলাইনে ঢুকলেই এগুলা রিসোর্সের অভাব নাই, অনেক ভালো ভালো রিসোর্স আমরা ইউটিউবে পাই। ভর্তি হলে ওইটা কম্পিটিশনের সাথে থাকা যায়, তো ভর্তি হলো ভালো, আর না হলে যে একদম খারাপ তা না, সে চাইলে চান্স পেতে পারে। আচ্ছা, আবেদন করার যোগ্যতা কি, কত পয়েন্ট লাগে? আগে আবেদন করার যোগ্যতা হচ্ছে মিনিমাম 7 লাগে, কিন্তু এসএসসি আর এইচএসসি তে মিনিমাম পয়েন্ট লাগবে 3.50 করে, টোটাল 7.5 হতে হবে। মানে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার এবিলিটি করে কমপক্ষে হলো 3.5, কমপক্ষে 3.5 করে 3.50 লাগবে। 3.50 লাগবে, আর দুটো মিলে হওয়া লাগবে হলো 7.5, 7.50। আচ্ছা, তোমার কত ছিল? আমার ছিল দুইটা মিলে 9.61। 10 ছিল না? 10 ছিল না, আমি এসএসসি তে প্লাস পাইনি। এসএসসি তো পাও নাই? এসএসসি তে কত 4 পয়েন্ট, কত 9? এসএসসি তে পেয়েছিলাম হচ্ছে 4.61, আর হচ্ছে এইচএসসি তে 5.00 জিপিএ 5 পেয়েছিলাম। ইন্টারমিডিয়েট তুমি 5 পাইছো? জিপি আমাদের এখানে জিপি 5 পাইছো। আমি বলছিলাম যে তুমি ভালো করবা, তোমার ভালো হবে, আর আমরা বুঝতে পারছিলাম যে তোমার ভালো হবে। তাহলে এখানে তোমার জিপি 5, মানে ইসলামী আমাদের ইন্টারমিডিয়েটে তুমি 5 পাইছো, জিপি 5, কিন্তু এসএসসি তে তুমি পাইছো 4.61। তাতে হয়েছিল তোমার 9.61। আর তোমার তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার নাম্বার কত পাইছিল ওটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, কত পাইছিল? পরীক্ষার মার্ক হচ্ছে আমার জিপিএ মার্ক ছাড়া ছিল 72.94। মানে শুধু ওই যে এমসিকিউ আর রিটার্ন পরীক্ষা যে দিছিলে ওটা মিলে ছিল, মিলে পেয়েছিলাম 72.94। আচ্ছা, 72.94। আর ওবার সর্বোচ্চ নাম্বার কত পাইছিল সেটা কি জানা যায়? সর্বোচ্চ মার্ক মেবি আমার যতটুকু মনে পড়ে 108 মনে হয়েছিল। 108 মানে এই বাদ দেয় বলো, জিপিএ 108 ছিল, আর জিপিএ ছাড়া ওইখান থেকে 20 বাদ দিলে থাকে কত, ওই মার্কটাই পেয়েছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না। 88 হ্যাঁ সামথিং। আর সর্বনিম্ন কত পাইছিল মনে আছে? সর্বনিম্ন এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে 69 পেয়েছিল মনে হয়। মানে একদম হ্যাঁ 70 কাছাকাছি, 70 কাছাকাছি, কিন্তু ওই 60-এর উপরে এরকম হলে হবে না। এরকম 60 হলে হবে না। তার ওই ইয়ার যে আমাদের যে রেজাল্টের যে নাম্বারটা যোগ হয় ওটাকে কি নাম্বার বলে? সনদের নাম্বার বলে নাকি ওইটা জিপিএ নাম্বার বলে? আচ্ছা, জিপিএ নাম্বারটা কি কত দিয়ে গুণন হয়? মানে ওই জিপিএ এর যে পয়েন্টটা কত দিয়ে গুণন করতে হয়? আমাদের সময় ছিল হচ্ছে জিপিএ এর উপরে
টোটাল 20 মার্ক ছিল। মানে 2 দিয়ে গুণন করে? হ্যাঁ, এটা প্রতিবার সার্কুলারের উপর চেঞ্জ হতে পারে, তবে 2 দিয়েও গুণ হতে পারে অথবা 2 দিয়ে ছাড়াও গুণ হতে পারে। একটা পার্সেন্টেজ ওরা দিয়ে দেয়, এসএসসির উপরে এত মার্ক, জিপি এর উপরে দেওয়া হবে, আচ্ছা। আর এইচএসসির উপরে তাহলে 5 পাইলে যদি 2 জায়গায় 5 পায় তাহলে 2 দিয়ে গুণন করলে তো 10 10 20। 10 20 তোমার সময় এরকম ছিল? জি। 20 ছিল। আচ্ছা, তাহলে প্রত্যেকবারে যে এই নিয়মে থাকবে তা না? তা না, এটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে। কিন্তু কিন্তু ভর্তি পরীক্ষাটা একই থাকে নাকি? হ্যাঁ, পরীক্ষার সিস্টেম একই থাকে। একই থাকে, পরীক্ষা সিস্টেম একই থাকে। তবে এটা 18 সালে নাকি মেবি 19 সালে চেঞ্জ হয়ে রিটেন আসছে, এর আগে রিটেন ছিল না, শুধু এমসিকিউ ছিল, MCQ 100 নম্বর এমসিকিউ ছিল। এমসিকিউ ছিল। তারপরে ওই 18 নাকি 19 সাল থেকে আবার তাহলে সরাসরি এই 60 মার্কের যে এমসিকিউ সময় হলো 45 মিনিট, 45 মিনিট, আর এই যে 40 মার্কের যে রিটার্ন ওইটাও 45 মিনিট, টোটাল এখনো- 90 মিনিট। এখনো 45 মিনিট। জি স্যার। এই পরীক্ষা একই দিনে হয়? হ্যাঁ, একই দিনে। তাহলে আগে কোনটা হয়? আগে কোনটা হয়? আগে এমসিকিউ হয়, তারপরে খাতাটা 45 মিনিট করে নিয়ে নেই, তারপরে হচ্ছে গিয়ে এই রিটার্নের খাতা দেয়, খাতা বা খাতা এবং প্রশ্ন দেওয়া হয়। 45 মিনিট ঠিক করেই রিটেনের খাতাটা দেওয়া হয়। এখন কার কত দাগানি হলো সেটা দেখার বিষয় না, সময় চলে গেলেই সময় চলে গেলে এমসিকিউ এর খাতাটা নিয়ে নেবে, পরে তোমার রিটার্ন খাতাটা দিবে, এরকম। আচ্ছা, এখন আমি ভর্তি সম্বন্ধে বেশ ভালোভাবে জানা গেল।